এই বিশেষ উপলক্ষে আমাদের তরফ থেকে আপনাদের বিশেষ উপহার, ফেলুদার গল্প দার্জিলিং জমজমাট। আশা করছি গল্পটা আপনারা এনজয় করবেন। আর হ্যাঁ, অবশ্যই লাইক আর কমেন্ট দিতে ভুলবেন না। শুরু হচ্ছে ফেলুদা অ্যাডভেঞ্চার কাহিনী দার্জিলিং জমজমাটের প্রথম পর্ব। সুখবর বলে মনে হচ্ছে। লালমোহন বাবু ঘরে ঢুকতেই ফেলুদা তাকে প্রশ্নটা করল। আমি অবশ্যই নিজের সুখবরে কোনো লক্ষণ দেখতে পাইনি। ফেলুদা বলে চলল, দুবার পর পর বেল টেপা শুনেই বুঝেছিলাম আপনি কোনো সংবাদ দিতে ব্যগ্র। তবে সেটা সুসংবাদ না দুঃসংবাদ বুঝতে পারিনি। এখন স্পষ্ট বুঝছি সুসংবাদ। কি করে বুঝলেন? আমি তো হাসিনি। 1 নম্বর, আপনার মাঞ্জা দেওয়া চেহারা, হলদে পাঞ্জাবিটা নতুন, দাড়ি কামিয়েছেন নতুন ব্লেড দিয়ে, আফটার শেভ লোশনের গন্ধে ঘর মাতোয়ারা। তারপর আপনি সচরাচর 9টার আগে আসেন না, এখন 9টা বাজতে 7-এরও। ঠিক ধরেছেন মশাই। এই আপনাকে না বলা পর্যন্ত না স্বস্তি পাচ্ছিলুম না। তা সেই সেই পুলক ঘোষালকে মনে আছে? চিত্র পরিচালক, যিনি আপনার বোম্বাইয়ের বোম্বেটে থেকে হিন্দি ছবি করেছিলেন। শুধু ছবি নয়, হিট ছবি। তখন থেকেই বলে রেখেছিল ভবিষ্যতে আবার আমার গল্প থেকে ছবি করবে। এই একদিনে সেটা ফলেছে। এটা কোনটা? সেই যে কারাকোরামের গল্পটা। অবশ্যই কারাকোরাম আর নেই, সেখানে হয়ে গেছে দার্জিলিং। কোথায় কারাকোরাম আর কোথায় দার্জিলিং? তবু নেই মামার চেয়ে তো কানা মামা ভালো মশাই। আর আমার রেটও তো বেড়ে গেছে অনেক, 40,000। বলেন কি? আমার 2 বছরের রোজগার। তা যেখানে 56 লাখ টাকা বাজেট, সেখানে রাইটারকে 40,000 দেবে না? ওখানে টপ অভিনেতারা কত পায় জানেন? তা মোটামুটি জানি বই কি। তবে আমার এই ছবিতে হিরো করছে রাজেন রায়না, সে নিচ্ছে 12 লাখ। আর ভিলেন করছে মহাদেব ভার্মা, ওর রেট তো আরো বেশি। সবে 5টা ছবি করেছে, কিন্তু সব কটাই একেবারে সিলভার জুবিলি হিট। তা পুলক ঘোষাল আপনার তো প্যারের, আপনাকে দার্জিলিং ডাকলো না? সেইটে বলতেই তো আশা। ডাকবে না মানে? ওর গ্র্যান্ডফাদার ডাকবে। আর আমাকে একা নয়, আমাদের 3 জনকেই ডেকেছে। অবশ্যই আমি বলেছি ইনভিটেশনের দরকার নেই, আমরা এমনিই যাব। কি ঠিক বলিনি? সামনে পুজো। ফেলুদা ঠিকই করেছিল মাস কয়েক আর কোনো কাজ নেবে না। কাজেই দার্জিলিং যাওয়ায় তার আপত্তির কোনো কারণ থাকতে পারে না। এমনিতেই দার্জিলিং ওর খুব প্রিয় জায়গা। ও বলে, বাংলাদেশটা ভারতবর্ষের কোটি দেশ হওয়াতে এখানে একটা আশ্চর্য ব্যাপার ঘটেছে। বাংলার উত্তরে হিমালয় আর দক্ষিণে বঙ্গোপসাগর, এটা ভারতবর্ষের আর কোনো প্রদেশে নেই। এটা নাকি একটা অ্যাক্সিডেন্ট অফ জিওগ্রাফি। এত বৈচিত্র্য আর কোনো একটা প্রদেশে পাবি না। শস্য শ্যামলাও পাবি, রুক্ষতাও পাবি, সুন্দরবনের মতন জঙ্গল পাবি, গঙ্গা পদ্মা মেঘনার মতো নদীও পাবি, সমুদ্র পাবি, আবার উত্তরে হিমালয় আর কাঞ্চনজঙ্ঘাও পাবি। বলুন মশাই, যাবেন কিনা? শ্রীনাথের আনা গরম চায়ে চুমুক দিয়ে 1 মুঠো চানাচুর মুখে পুরে বললেন লালমোহন বাবু। দাঁড়ান, আরেকটা ডিটেল জেনে নিই। আরে বলুন না, কি জানতে চান? গেলে কবে যাওয়া? ওদের একটা দল অলরেডি দার্জিলিং পৌঁছে গেছে, তবে আগামী শুক্রবারের আগে কাজ আরম্ভ হচ্ছে না। তা আজ হলো রবিবার। শুটিং দেখবার ব্যাপারে আমারও তেমন কোনো উৎসাহ নেই। কাজটা কি মাঠে ঘাটে হচ্ছে না বাড়ির ভেতর? বিরূপাক্ষ মজুমদারের নাম শুনেছেন? বেঙ্গল ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন,
এখন আর নেই। একটা মাইল্ড সেরিব্রাল স্ট্রোকের পর 52 বছর বয়সে রিটায়ার করেন। তাছাড়া ওর তো আরো অনেক গুণপনা আছে না? ভদ্রলোক স্পোর্টসম্যান ছিলেন। এককালে তো ভারতবর্ষের বিলিয়ার্ড চ্যাম্পিয়ন ছিলেন। শিকারও বোধহয় করতেন টরতেন। ওর একটা শিকার কাহিনী একটা পত্রিকায় পড়েছি। খুব বড় ফ্যামিলির ছেলে। এর পূর্বপুরুষ পূর্ববঙ্গের নয়নপুরের জমিদার ছিলেন। দার্জিলিং এ ওদের একটা পুরনো বাড়ি আছে, ওই একতলা বাংলো টাইপের বাড়ি, বেশ ছড়ানো, 16খানা ঘর। বিরূপাক্ষ মজুমদার রিটায়ার করার পর সেখানে গিয়ে থাকেন। ওদের বাড়ির 2খানা ঘরে কিছু শুটিং হবে, পারমিশনও হয়ে গেছে। বাকি শুটিং বাইরের নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে হবে। ওরা তো মাউন্ট এভারেস্ট হোটেলে রয়েছে, আমরা অন্য কোনো হোটেলে থাকতে পারি। সেই ভালো। ফিল্ম পার্টির সঙ্গে অতিরিক্ত মাখামাখিটা আমার পছন্দ হয় না। দার্জিলিংয়ে ইদানিং অনেক নতুন হোটেল হয়েছে, তার একটাতে থাকলেই হলো। আমি বললাম, হোটেল কাঞ্চনজঙ্ঘার একটা বিজ্ঞাপন দেখেছি কাগজে। ঠিক বলেছিস, আমিও দেখেছি। তাহলে আর কি, ব্যবস্থা করে ফেললেই হয়। ব্যবস্থা 3 দিনের মধ্যেই হয়ে গেল। বৃহস্পতিবার 30শে সেপ্টেম্বর দুপুরে এয়ারপোর্টে গিয়ে দেখি আমাদের সঙ্গে পুলক ঘোষালও চলেছেন, আর সে সঙ্গে চলেছে ছবির হিরো, হিরোইন আর ভিলেন। লালমোহন বাবুর গল্পে কোনো হিরোইন ছিল না, সেটা বুঝলাম এরা ঢুকিয়েছে। পুলক ঘোষাল ফেলুদাকে দেখে একগাল হেসে বললেন, লালুদার গল্প হওয়াতে আবার আপনাদের সঙ্গে দেখা হয়ে গেল, ভেরি লাকি। তবে আশা করি আগের বারের মতন এবারও আপনাকে তদন্তে জড়িয়ে পড়তে হবে না। পুলক ঘোষাল হিরো রাজেন্দ্র রায়না, হিরোইন সুচন্দ্রা আর ভিলেন মহাদেব বর্মার সঙ্গে আলাপ করিয়ে দিলেন। সুচন্দ্রাকে দেখতে ভালো, তবে রং একটু বেশি মেখেছেন। রাজেন্দ্র রায়না ছবি আমি আগেই দেখেছি, বেশ স্মার্ট, হাসি খুশি ভদ্রলোক। একটু দাড়ি আছে, বেশ ছোট ছোট করে আর যত্ন করে কাটা, লম্বায় ফেলুদারি মতো, আর শরীরটাকেও বেশ ফিট বলেই মনে হলো। ইনি নবাগত হলেও বয়স অন্তত 40 তো হবেই, তবে সেটা মেকআপ নিলে ক্যামেরায় ধরা পড়বে বলে মনে হয় না। লালমোহন বাবু ওর হিরো প্রখর রুদ্রের যা বর্ণনা দিয়েছেন, লম্বায় 6.5 ফুট, 50 ইঞ্চি ছাতি, খাঁড়ার মতো নাক, আর চোখ দেখলে মনে হয় যেন আগুন জ্বলছে, সেরকম চেহারার কোনো অভিনেতা কোনো দেশে আছে বলে আমার জানা নেই। আমার সবচেয়ে ইন্টারেস্টিং লাগলো মহাদেব বর্মাকে। ইনি হলেন যাকে ইংরেজিতে বলে পালিশ করা ভিলেন। চোখ দুটো ঢুলু ঢুলু, ঠোঁটের কোণে মৃদু হাসি, নাকের নিচে সরু চারা দেওয়া গোঁ। দেখে মনে হয় প্রয়োজনে খুন করতে কিছুমাত্র দ্বিধা করবেন না। তার ওপর দেখলাম ভদ্রলোক পারফিউম ব্যবহার করেছেন, তাতে বোঝা যায় ইনি শৌখিনও বটে। পারফিউম অবশ্যই রাজেন্দ্র রায়নাও মেখেছেন, তবে তার অন্য গন্ধ। ফেলুদা পরে বলেছিল যে মহাদেব বর্মার সেন্টটা হচ্ছে ডেনিম, আর রায়নারটা হচ্ছে ইয়ার্ডলি ল্যাভেন্ডার। এয়ারপোর্টেই লাউড স্পিকারে বলল যে বাগডোগরার প্লেন 1 ঘন্টা লেট আছে, তাই আমরা সকলেই রেস্টুরেন্টে চা কফি খেতে চলে গেলাম। এই ব্যবস্থাটা অবশ্যই পুলক ঘোষালই করলেন, আর আমরা তার অতিথি হয়ে গেলাম। রেস্টুরেন্টে মহাদেব বর্মার সাথে ফেলুদার কথা হলো। আমি ফেলুদার পাশেই বসেছিলাম, তাই সব কথাই শুনতে পেলাম। ফেলুদাই প্রথম শুরু করলো, বলল, আপনি তো বোধহয় কয়েক বছর হলো এই লাইনে এসেছেন। হ্যাঁ, সবে 3 বছর হয়েছে। তার আগে আমার ছিল ভ্রমণের নেশা। ভারতবর্ষের বহু জায়গায় ঘুরেছি, এমনকি বছর 5 আগে লে লাদাখ পর্যন্ত ঘুরে এসেছি। সেখান থেকে যাই কাশ্মীর। শ্রীনগরে একটি শুটিং হচ্ছিল, সেই ছবির পরিচালকের সঙ্গে ঘটনাচক্রে পরিচয়।
তিনিই আমাকে ছবিতে অফার দেন। এখন অবশ্যই আর ফিল্ম ছাড়ার কথা ভাবাই যায় না। লালমোহন বাবু কিছুক্ষণ থেকেই উসকুস করছিলেন, এবার তার প্রশ্নটা করে ফেললেন। এই আপনি যে চরিত্রটা করছেন, এই সেটা আপনার কেমন লাগলো? খুব জোরদার চরিত্র। বিশেষ করে আমি যেখানে হিরোইনকে আমার সামনে ধরে হিরোর প্রতি বাক্যবাণ নিক্ষেপ করছি, আর হিরো হাতে রিভলভার নিয়েও কিছু করতে পারছেন না, সেই দৃশ্যটা সত্যি নাটকীয়। অবশ্যই এমন কোনো দৃশ্য বইয়ে নেই। লালমোহন বাবুর মুখের হাসিটা তাই কেমন যেন শুকিয়ে গেল। এবার মহাদেব বর্মা ফেলুদাকে একটা প্রশ্ন করলেন। আপনি তো গোয়েন্দা বলে শুনলাম, তা গোয়েন্দা তো শুনেছি একজন মানুষকে দেখেই তার বিষয়ে অনেক কিছু বলে দিতে পারে। আপনি আমাকে দেখে কিছু বলুন তো দেখি। গোয়েন্দারা অবশ্যই জাদুকর না, তারা যেটুকু বোঝেন তার কিছুটা পর্যবেক্ষণের জোরে, আর কিছুটা মনস্তত্ত্বের সাহায্যে। এই দুটোর ভিত্তিতে এইটুকু বলতে পারি যে আপনি কিছুটা নিরাশ বোধ করছেন। কেন? কারণ আপনি প্রায়ই কথা বলতে বলতে এদিক ওদিক দেখছেন, আর বেশ বুঝতে পারছেন যে এই লোক ভর্তি রেস্টুরেন্টে আপনাকে কেউই চিনতে পারছে না। একটু আগেই লক্ষ্য করলাম আপনি চারপাশে চোখ বুলিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন, অথচ হিরো রাজেন্দ্র রায়নাকে অনেকেই চিনেছে, অনেকেই এগিয়ে এসে তার অটোগ্রাফ নিয়েছে। শেষে দেখলাম আপনি আপনার কালো চশমাটা খুলে টেবিলের উপর রাখলেন, যদি তার ফলে কেউ চেনে। কিন্তু তাতেও কোনো ফল হলো না দেখে আপনি আবার চশমাটা পরে নিলেন। মহাদেব বর্মা এবার আর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনি 100% ঠিক বলেছেন। বম্বেতে আমাকে পাবলিক প্লেসে দেখলে রীতিমতো হইচই পড়ে যায়। আপনাদের বাঙালিরা বোধহয় বেশি হিন্দি ছবি দেখেন না। যথেষ্ট দেখে, কিন্তু আপনার 3খানা ছবি এখনো এখানে রিলিজ হয়নি। অবশ্যই আমি যে সিনেমার খুব খবর রাখি তা নয়, তবে আমার গল্পে যিনি ভিলেনের পাঠ করছেন তার বিষয়ে গত কদিনে কিছু খোঁজ খবর নিচ্ছিলাম ফিল্ম পত্রিকাগুলো থেকে। আই সি। খানিকটা আশ্বস্ত হয়ে বললেন মিস্টার বর্মা। যাই হোক, মিস্টার মিত্তিরের অবজারভেশন যে দারুণ শার্প, তাতে কোনো সন্দেহ নেই। ফেলুদার পর্যবেক্ষণ শক্তির পরীক্ষা অবশ্যই দার্জিলিং এ খুব ভালোভাবেই হয়েছিল, কিন্তু সে কথা যাকে বলে যথাস্থানে বলবে। আপাতত প্লেন এসে গেছে, আমাদের ডাক পড়ে গেছে, তাই উঠে পড়তে হলো। এখানে সিকিউরিটি খুব কড়া। আমি জানি ফেলুদা তাই তার কোল্ড রিভলভারটা সুটকেসে চালান করে দিয়েছে। সেটা ইতিমধ্যে আমাদের অন্য মালের সঙ্গে প্লেনে উঠে গেছে। আজকাল ফেলুদা আর কোনো রিস্ক নেয় না। স্রেফ ছুটি ভোগ করতে গিয়েও তাকে এতবার তদন্তে জড়িয়ে পড়তে হয়েছে যে ও রিভলভার ছাড়া কোথাও যায় না। সিকিউরিটি থেকে লাউঞ্জে গিয়ে বসার 10 মিনিটের মধ্যেই ডাক পড়ল, দ্য ফ্লাইট টু বাগডোগরা ইজ রেডি ফর ডিপার্চার। আমরা 3 জন আর সেই সঙ্গে শুটিং এর দল প্লেনে গিয়ে উঠল। এখন আমরা সমতল ভূমিতে, কিন্তু আর মিনিট 5-এর মধ্যেই উঠে যাব 6000 ফুট উঁচুতে। অক্টোবরের দার্জিলিং এ বেশ ঠান্ডা, ভাবতেই মনটা নেচে উঠছে। আমি যেন দেখতে পাচ্ছি যে সামনে অ্যাডভেঞ্চার আছে। যদিও সেটা ফেলুদাকে বলায় ও দাবরানি দিয়ে বলে দিল তার কোনো ইঙ্গিত এখনো পর্যন্ত পাওয়া যায়নি, কাজেই তোর আশা সম্পূর্ণ ভিত্তিহীন। এরপরে আমি আর ভবিষ্যৎ নিয়ে কিছু বলতে চাই। কাঞ্চনজঙ্ঘা হোটেলটা দিব্যি ছিমছাম। ঘরে ঘরে টেলিফোন, হিটার, স্নানের ঘরে ঠান্ডা গরম জলের ব্যবস্থা, বিছানার চাদর বালিশ পরিষ্কার। মোট কথা সবকিছু দেখে মনটা যাকে বলে বেশ প্রসন্ন হয়ে গেল। দিন 10-এর জন্য এসেছি, তাই থাকার ব্যবস্থাটা মোটামুটি ভালো না হলে মনটা খুঁতখুত করে। পথে কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি। সোনাদা এলে পর লালমোহনবাবু তার রাজস্থান থেকে কেনা কান ঢাকা চামড়া আর পশমের টুপিটা মাথায় চাপিয়ে নিলেন। পথের দুধারে পাহাড়ের দৃশ্য দেখে উনি কতবার যে বাহ বলেছেন তার হিসেব নেই।
শেষটায় কার্শিয়াং রেলওয়ে রেস্টুরেন্টে চা খাওয়ার সময় ভদ্রলোক সত্যি কথাটা বলে ফেললেন। সেটা হলো এই যে তিনি এই প্রথম দার্জিলিং এ চলেছেন। ফেলুদার চোখ কপালে উঠে গেল। সে কি, আপনি এখনো কাঞ্চনজঙ্ঘায় থাকেননি? নো স্যার। ইস, আপনাকে প্রচন্ড হিংসে হচ্ছে। প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখার যে কি অদ্ভুত অনুভূতি, সেটা তো আমাদের মধ্যে একমাত্র আপনিই বুঝবেন। ইউ আর ভেরি লাকি মিস্টার গাঙ্গুলি। আকাশ পরিষ্কার থাকলে কার্শিয়াং থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আজ মেঘলা। ঘুম যখন পৌঁছলাম তখন আলো পড়ে আসছে, আর তখনও মেঘ কাটেনি। মোট কথা, লালমোহনবাবুর ভাগ্যে ব্যাপারটা এখনো ঘটেনি। এটা অবশ্যই দার্জিলিং এর বিখ্যাত ঘটনা। এমন হতে পারে যে 10 দিনের একদিনও কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না। তাহলে অবশ্যই খুবই খারাপ হবে। আমি নিজে এর আগে কাঞ্চনজঙ্ঘা দেখে থাকলেও আবার নতুন করে দেখার জন্য উদগ্রীব হয়ে আছি। হোটেলে জিনিসপত্র গুছিয়ে রেখে আমরা 3 জনে বেরিয়ে পড়লাম। আমাদের হোটেল থেকে মিনিট 5 খাড়াই উঠলেই ম্যাপ। যখন পৌঁছলাম তখন দোকানের আর রাস্তার আলোগুলো জ্বলে উঠেছে। লালমোহনবাবু বললেন, কি ব্যাপার মশাই, গাড়ি টাড়ি দেখছি না কেন? ফেলুদাকে বুঝিয়ে দিতে হলো দার্জিলিং এর বেশ খানিকটা অংশে গাড়ি চলা নিষিদ্ধ। ম্যালটা হলো সেরকম একটা জায়গা। এখানে শুধু হাঁটা চলে আর ঘোড়ায় চড়া চলে। আপনি ঘোড়ায় চড়েছেন কখনো? না, তবে উঠেই যখন চড়া আছে, ঘোড়া তো তার কাছে নস্যি মশাই। আগেই বলেছি যে বিরূপাক্ষ মজুমদার বলে একজনের বাড়িতে শুটিং হওয়ার কথা আছে। আশ্চর্য এই যে প্রথম দিনই ম্যালে এসে ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়ে গেল। সেটা হলো পুলক ঘোষালের মারফত। শুটিং পার্টি ম্যালে বেড়াতে বেরিয়েছে। পুলক ঘোষাল একবার আগেই দার্জিলিং এসে বিরূপাক্ষ মজুমদারের বাড়ি দেখে পছন্দ করে গেছেন। ভদ্রলোকও কোনো আপত্তি করেননি। ফেলুদাকে দেখেই পুলকবাবু এগিয়ে এলেন, তার সঙ্গে একজন ফেল্ট হ্যাট আর স্যুট পরা ভদ্রলোক। এর বাড়িতেই শুটিং করছি আমরা। ইনি হলেন মিস্টার বিরূপাক্ষ মজুমদার। তারপর পুলকবাবু আমাদের 3 জনের পরিচয় দিয়ে দিলেন ভদ্রলোককে। তো আপনাদের সঙ্গে শুটিং এর কি সম্পর্ক? ফেলুদাকে জিজ্ঞেস করলেন মিস্টার মজুমদার। ফেলুদা বলল, আমার কোনো সম্পর্ক নেই, তবে আমার এই বন্ধুটি একজন বিখ্যাত রহস্য রোমাঞ্চ উপন্যাসিক। এরই একটি গল্প থেকে ছবিটা হচ্ছে। বাহ, ভেরি গুড। ইনি ক্রাইম রাইটার আর আপনি গোয়েন্দা। ভেরি গুড। প্রদোষ মিত্র নামটা তো জানা মনে হচ্ছে। আপনার নাম তো কাগজে বেরিয়েছে কয়েকবার, তাই না? আগে হ্যাঁ, গত বছরে বোসপুকুরে একটা খুনের ব্যাপারে আমি কিছুটা সাহায্য করেছিলাম। দ্যাটস রাইট। তাই চেনা চেনা লাগছিল। আমার আবার একটা বাতিক আছে। আমি খবরের কাগজের খবর সংগ্রহ করি। আমার 17 বছর বয়স থেকে এই হবি। সব খবর নয়, যাকে বলে একটু গরম খবর। 31টা খণ্ড হয়েছে সেই খবরের খাতা। এখন তো রিটায়ার করেছি। মাঝে মাঝে সেই সমস্ত পুরনো খাতার পাতা উল্টে উল্টে দেখি। লোকে গল্পের বই পড়ে আর আমি পুরনো খবর পড়ি। এখন অবশ্যই আমার একজন হেল্পার হয়েছে, রজ, আমার সেক্রেটারি। আমার কাটিং গুলো খাতায় সেটে দেয়। আপনার কাটিংও আছে তার মধ্যে। আমরা কথা বলতে বলতে এগিয়ে গিয়েছিলাম ম্যালের মুখে ফোয়ারাটা ছাড়িয়ে মেইন রোডের দিকে। মিস্টার মজুমদার বললেন, আমার একটা ওষুধ ফুরিয়ে গেছে, কেনা দরকার। চলুন না ওই কেমিস্টের দোকানে। আমরা গিয়ে দোকানে ঢুকলাম। ভদ্রলোক ট্রফনেল নামে রাংতায় মোড়া 31টি বড়ি কিনলেন। বললেন, এ হলো অ্যান্টি ডিপ্রেসেন্ট পিলস। আমার 1 মাসের স্টক। রোজ একটি করে না খেলে আমার আবার ঘুম হয় না। দোকান থেকে বেরিয়ে এসে ফেলুদা বলল, একদিন গিয়ে আপনার খাতাগুলো একটু দেখব। 100 বার।
ইউ আর মোস্ট ওয়েলকাম। এও আপনাকে দেখিয়ে দেব যে এখনো কেনারা হয়নি এমন পূর্ণ তদন্তের খবরও আমার খাতায় সাঁটা আছে। আমি বলছি প্রায় 20 বছর আগেকার কথা। খুব ইন্টারেস্টিং ব্যাপার তো। অবশ্যই আমার নিজের জীবনটাও কম ইন্টারেস্টিং নয়। এক এক সময় তো ইচ্ছা করে আত্মজীবনী লিখি, কিন্তু তারপরই মনে হয় সবগুলো সত্যি কথা তো লিখতে পারবো না। আত্মজীবনী লিখতে গেলে কোনো কিছুই গোপন রাখা উচিত নয়, অন্তত আমার তাই বিশ্বাস। যজ্ঞে একদিন আসবেন। কোন সময় গেলে আপনার ব্যাঘাত হবে না? দ্য বেস্ট টাইম ইজ ইন দ্য মর্নিং। আমি বিকেলে একটু ঘুরতে বেরোই। মাউন্ট এভারেস্ট হোটেল ছাড়িয়ে একটু গেলে বাঁয়ে একটা রাস্তা পাবেন, যেটা পাহাড়ের গা বেয়ে উঠে গেছে। সেটা দিয়ে কিছু দূর গিয়েই দেখবেন গেটে নয়নপুর ভিলা লেখা একটি বাগানে ঘেরা বাংলো। সেটিই আমার বাড়ি। ভদ্রলোক হাত তুলে গুড বাই করে এগিয়ে গিয়ে একটা ঘোড়ায় চাপলেন, সঙ্গে একজন সহিস। ফেলুদা বলল, রোগী মানুষ, খাড়াই ওঠা বারণ, তাই নিশ্চয়ই ঘোড়া ব্যবহার করেন। তবে বেশ লোক, তাতে সন্দেহ নেই। শুটিং পার্টির সকলে এ দোকান সে দোকান ঘুরে দেখছে। পুলকবাবু এগিয়ে এসে বললেন, মজুমদার মশাইকে কেমন লাগলো? খুব ভালো। অসুখ হলে কি হবে, এখনো বেশ তাজা আছেন। আর সব ব্যাপারে ইন্টারেস্ট। শুটিং এর বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করছিলেন। উনি ছাড়া আর কে থাকেন ও বাড়িতে? ওর সেক্রেটারি আছে রজত বোস। এছাড়া জনা তিনেক চাকর, মালি আর সহিস আছে। ভদ্রলোক বিপত্নিক। ওর ছেলে আসছেন কলকাতা থেকে। অন্তত আসার তো কথা। একটাই ছেলে, মেয়ে আছে 2টি। তাদের বিয়ে হয়ে গেছে, তারা কলকাতায় থাকে না। ভদ্রলোকের হবিটা কিন্তু খুব চিত্রাকর্ষক। কাটিং জমানোর কথা বলছেন? হ্যাঁ, অনেকটা আমাদের সিধু জ্যাঠার কথা মনে পড়ছে। আমারও যে তা মনে হয়নি তা নয়, তবে সিধু জ্যাঠা শুধু খুন খারাপির খবরই জমান না, ইন্টারেস্টিং খবর হলেই সেটা সেঁটে রাখেন। কথা আর বেশি দূর এগোলো না। পুলকবাবু বললেন, শুটিং এ অনেক তোড়জোড় আছে, এবার হোটেলে ফিরতে হবে। আগামীকাল খুব হালকা আউটডোরের কাজ রাখা হয়েছে। তার পরের দিন থেকে আর্টিস্ট নিয়ে কাজ শুরু হবে। আর প্রথমেই বিরূপাক্ষ মজুমদারের বাড়িতে কাজ। পুলক ঘোষাল সমেত ফিল্মের দল চলে যাওয়ার পর আমরা ম্যালের কাছেই কেভেন্টারের দোকানের খোলা ছাদে বসে হট চকলেট খেলাম। লালমোহন বাবু খুব তৃপ্তি সহকারে চকলেটে চুমুক দিয়ে বললেন, মশাই, আমার মন কিন্তু একটা কথা বলছে। কি বলছে? বলছে এ যাত্রা বৃথা যাবে না। বৃথা কেন যাবে? দার্জিলিং এসছি চেঞ্জে, এমন চমৎকার ক্লাইমেট, বৃথা কখনো যেতে পারে? পলিউশন ফ্রি হাওয়া শরীর সারতে বাধ্য। আমি সেদিক দিয়ে বলছি না। তবে কোন দিক দিয়ে বলছেন? আমি আপনার পেশার কথা ভাবছি। আমার পেশা? আমার মন কেন জানি বলছে যে আপনাকে কাজে লেগে পড়তে হবে। ফেলুদা একটা চারমিনার ধরিয়ে বলল, আসলে মুশকিলটা করেছে আমার পেশা নয়, আপনার পেশা। আপনার স্বভাবই হলো অলিতে গলিতে রহস্যের গন্ধ পাওয়া। অবশ্যই যদি তেমন কিছু ঘটেই বসে, গড ফরবিড, তাহলে ফেলু মিত্তির হাত গুটিয়ে বসে থাকবে না, এটা জোর দিয়ে বলতে পারি। এই তো চাই, এই তো এবিসিডির পক্ষে উপযুক্ত মনোভাব। এইখানে বলে রাখি, ABCD হলো ফেলুদাকে দেওয়া লালমোহন বাবুর খেতাব। এর মানে হলো এশিয়াস ব্রাইটেস্ট ক্রাইম ডিটেক্টর। কাজেই উনি ফেলুদাকে মাঝে ABCD বলেও সম্বোধন করে বসেন। আমি জানি না, কিন্তু বিরূপাক্ষ মজুমদারের সঙ্গে যেটুকু আলাপ হলো তাতে আমারও ভদ্রলোককে বেশ রহস্যজনক চরিত্র বলে মনে হলো। বছরের পর বছর প্রায় একাই দার্জিলিং এ পড়ে আছেন, খাতায় গরম গরম খবর সারছেন আর পুরনো খবর পড়ে দেখছেন। অবশ্যই তার মানেই যে তাকে ঘিরে কোনো ক্রাইম ঘটবে সেটা ভাবার কোনো যুক্তি নেই। আসল কথাটা হচ্ছে কি, ফেলুদা চেঞ্জে গেলেও সেখানে শেষ পর্যন্ত তাকে গোয়েন্দার ভূমিকা নিতে হয়। এটা এতবার দেখেছি যে মন বলছে এবারও সেটা না হয়ে যায় না। দেখা যাক কপালে কি আছে।